আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা ফিজিক্স ভৌত পাঠের গতি ও গতি সমীকরণ অধ্যায়ের ম্যাথ করেছিলাম। তো আজ আমরা ম্যাথ করব। আমরা শুরুতে এই ম্যাথটি করব। তো ম্যাথটা একটু পড়ো। দেখো, এটা হলো ম্যাথ নাম্বার 1। তো ম্যাথটা একটু পড়ি। দেখো কি বলছে। সমত্বরণে সমত্বরণে চলমান একটি ট্রেন প্রথমে 1/4 কিলোমিটার অতিক্রম করে 20 সেকেন্ডে এবং দ্বিতীয় 1/4 কিলোমিটার অতিক্রম করে 30 সেকেন্ড এ। ট্রেনটিকে সম্পূর্ণরূপে থামাতে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? ট্রেনটিকে সম্পূর্ণরূপে থামাতে কতটুকু দূরত্ব লাগবে বা কতটুকু দূরত্ব অতিক্রম করবে তা বের করতে বলছে। তো দেখো, এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল 2014-15 ম্যাথটা আছে। তো যেহেতু বুয়েটের ম্যাথ একটু এক্সেপশনাল থাকে বা একটু পেস থাকে আর কি, তো এই ম্যাথটার জন্য শুরুতে আমরা একটু চিত্র অঙ্কন করি। তো দেখো, আমরা যদি চিত্রের মাধ্যমে চিত্র দেখার পরে যদি ম্যাথটা একটু পড়ি বা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের অনেক সুবিধা হবে এবং আশা করি আমরা খুব সহজে ম্যাথটা বুঝতে পারবো। তো দেখো, এই ম্যাথের জন্য শুরুতে আমরা একটা চিত্র অঙ্কন করে আনছি। তো দেখো, আমরা যদি ম্যাথটি আবার একটি পড়ি, যে সমমন্দনে চলমান একটি ট্রেন। দেখো, এই যে সমমন্দনে চলমান একটি ট্রেন, তার মানে এই ট্রেনের কি বলে বলো, এই ট্রেনের যে এফ বা মন্দন, সেটা দেখো এই যে 1 নং ট্রেন থেকে, দেখো এই যে 1 নং বিন্দু থেকে এই 2 নং বিন্দুতে যা হবে এফ এর মান 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে যা হবে এবং 2 নং বিন্দু থেকে 3 নং বিন্দুতে এফ এর মান কি হবে বলো, একই হবে। আবার দেখো, এই 3 নং বিন্দু থেকে 4 নং বিন্দুতে এফ এর মান কি হবে বলো, একই মান হবে, কারণ বলে দিছে দেখো সমমন্দনে চলমান একটি ট্রেন। আচ্ছা দেখো, প্রথমে 1/4 কিলোমিটার অতিক্রম করে, মানে 1/4 কিলোমিটার মানে কি বলো। আমাদের দেখো, এই ম্যাথটা আমরা সাধারণত এই বেশিরভাগ ম্যাথে আমরা মিটার আর সেকেন্ডে করে থাকি। মানে দ্রুতের এককটা মিটারে নেই এবং সময়ের এককটা আমরা সেকেন্ডে নেই সাধারণত, মানে বেশিরভাগ ক্ষেত্রেই। তো দেখো, এই জায়গায় আছে 1/4 কিলোমিটার। এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কনভার্টটা কীরকম করা যায়, দেখো এই জায়গায় দেখতেছি একটু। উপরে হলো কত বলো, উপরে হলো 1 আর নিচে হলো 4। আমরা জানি যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তো এই জায়গায় যদি আমরা এটা 1000 গুণ করে দেই, তাহলে 1/4 কিলোমিটার সমান সমান কত হবে বলো, এই 1000 গুণ করে দিলে হতেছে। তো দেখো, এটা যদি আমরা গুণ করে দেই তাহলে এই 4 1000-এর মধ্যে যাই হতেছে কতবার বলো, 250 বার। তাহলে দেখো, আমরা এই যে 1/4 কিলোমিটারে আমরা কি করলাম বলো, 1/4 কিলোমিটার সমান সমান আমরা জানি কত বলো, 250 মিটার বের করে নিলাম। তার মানে দেখো, এই 1 নং বিন্দু থেকে এই 1 নং পয়েন্ট থেকে, দেখো এই 1 নং পয়েন্ট থেকে 2 নং পয়েন্টের দূরত্ব হলো কত কিলোমিটার বলো, সরি কত মিটার, 250 মিটার। আচ্ছা দেখো, এই 250 মিটার দূরত্ব অতিক্রম করার জন্য সময় লাগছে হলো 20 সেকেন্ড। কিন্তু একটা কথা মনে রাখো কিন্তু, যে 1 নং পয়েন্ট থেকে 2 নং পয়েন্টের যা ত্বরণের মান, মানে সকল ক্ষেত্রে ত্বরণের মান কি থাকবে বলো, একই থাকবে। আবার দেখো, এরকম করে কি বলছে, যে 1/4 কিলোমিটার অতিক্রম করে 20 সেকেন্ডে এবং দ্বিতীয় 1/4 কিলোমিটার অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে হলো 30 সেকেন্ড। তার মানে দেখো, এই 2 নং পয়েন্ট থেকে 3 নং পয়েন্টে ট্রেনটি আসতে তার সময় লাগে হলো 30 সেকেন্ড এবং সরণ বা দূরত্ব হলো ওই একই দূরত্ব, 250 মিটার দূরত্ব। ঠিক আছে, এখন বলছে দেখো, ট্রেনটি ট্রেনটিকে সম্পূর্ণরূপে থামতে কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে দেখো, এই 3 নং পজিশন থেকে এই 4 নং পজিশনে ট্রেনটির আসলে মতো, মানে একবারে শেষ পজিশনে আসা পরে ট্রেনের শেষ বেগ কী হয় বলো, শূন্য হয়। আমাদের কোনোভাবে যদি আমরা এই দেখো এই S3 মানটা, এই 3 নং পয়েন্টের যে দূরত্বটা, দেখো এই 3 নং পয়েন্টের যে দূরত্বটা S3, এই S3 মানটা যদি বের করতে পারতাম তাহলে আমরা কি বলতাম বলো, এই তিনটা, এই যে এই 250, এই 250 এবং এই এর মানটা, এই মানটা আমরা যোগ করে দিয়ে আমরা মোট দূরত্ব বের করে অ্যান্সারটা বলতে বলতে পারতাম। কিন্তু দেখো, আমাদের এখন মূল টার্গেট কি বলো, আমাদের মূল টার্গেট হলো যে আমরা কোনোভাবে এই সম্পূর্ণ দূরত্ব, এই এর মানটা বের করব। ঠিক আছে, এই সম্পূর্ণ দূরত্ব এর মানটা বের করব। তো এই মানের বের করার জন্য আমরা কি করতে পারি, দেখো তো আমরা প্রথমে 1 নং এবং 2 নং ট্রেন যদি চিন্তা করি তাহলে দেখো,
এই যে এরকম করে 1 নং ও কি বলো 2 নং টেন চিন্তা করতেছি। দেখো এই যে এই টেনটা এবং এই টেনটা চিন্তা করতেছি। তার মানে দেখো 1 নং এবং 2 নং এর মধ্যে কি মান আমরা কি মান জানি। দেখো ইউ এর মানটা অজানা, ইউ সমান সমান আমরা কি ধরলাম, সমমধ্যমে চলমান একটি টেন, তার মানে অবশ্যই আদিবেগ আছে। আদিবেগ ইউ সমান সমান আমরা কি ধরলাম বলো, ইউ সমান সমান ইউ ধরলাম, মানটা অজানা। আর এই জায়গায় আমাদের দেখো এই 1 নং এবং 2 নং টেনের মধ্যে আমরা কি মান জানি। ধরো ইউ এর মানটা আমরা জানি, ইউ এর মান আমরা ধরলাম ইউ, এফ এর মান আমরা এফই জানি, এবং টি এর মান দিয়ে আছে, এস এর মান দিয়ে আছে। দেখো তো আমরা এই যে কোন সূত্রটা ব্যবহার করতে পারি, এই জায়গা থেকে আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি। দেখো তো এই 3 নাম্বার সূত্রটা একটু খেয়াল করো। দেখো এই 3 নাম্বার সূত্রটা আমরা ব্যবহার করতে পারি কিনা। দেখো এস এর মান আমরা জানি, ইউ এর মান আমাদের ইউ এর মান ধরে নিছি, টি এর মান আমরা জানি। এই জায়গা থেকে দেখো এই ত্বরণের মানটা এফ এর মন্দনের মান এফ এর মান জানি এবং টি এর মান জানি, সেক্ষেত্রে আমরা 3 নম্বর সূত্রটা ব্যবহার করতে পারি। তো দেখো 3 নম্বর সূত্র সমান সমান আমরা যদি এরকম করে লিখি যে এস সমান সমান ইউটি, প্লাস হবে না মাইনাস হবে। দেখো তো যেহেতু মন্দনের কথা বলছে অবশ্যই এই জায়গায় কি মাইনাস হবে, মাইনাস হাফ ইন্টু এফ টি স্কোয়ার। ঠিক আছে। তো দেখো এখন আমরা শুধু এই জায়গায় মান নিয়ে মানটা বসাই দিই। এস এর মান কত বলো, এস এর মান হলো 250। ইউ এর মান কত বলো, ইউ এর মান জানি না, তো ইউ এর মান আমরা ইউ দিলাম, ইন্টু টি এর মান কত বলো, টি এর মান হলো 20 মাইনাস হাফ ইন্টু ত্বরণের মানটা কি বলো, ত্বরণের মান আমরা জানি না, ত্বরণের মান আমরা এফই রাখলাম। টি এর মানটা কত জানি বলো, টি এর মান হলো 1 নং পয়েন্ট থেকে 2 নং পয়েন্টে টি এর মান হতেছে বলো 20, তাহলে কি বলো টি স্কোয়ার। দেখো তো এই জায়গা থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি করতে পারি, আরেকটা লাইনকে আমরা বাড়াবো। আচ্ছা দেখো তো আরেকটা লাইন আমরা যদি বাড়াই এরকম করে, আচ্ছা দেখো এই যে এরকম করি, আচ্ছা দেখো আরেকটা লাইন বাড়াই দেই, তাহলে কী হতেছে বলো 250 সমান সমান হলো 20 ইউ মাইনাস হাফ ইন্টু এফ ইন্টু 20 স্কোয়ার। তো দেখো এই জায়গা থেকে আমরা যদি এরকম করে লিখি তাহলে মানটা এরকম করে সুন্দর করে লিখতে পারি। আমরা কি লিখতে পারি বলো, 20 ইউ, এই যে এই পাশে ডান পাশে ডান পক্ষটা আমরা আগে বাম পক্ষ লিখতেছি। তার মানে দেখো তো এই যে 20 ইউ মাইনাস এই যে সম্পূর্ণ মানটা, দেখো এই সম্পূর্ণ মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হতেছে 200 এফ, তাহলে হতেছে কত বলো 200 এফ ইকুয়াল টু কত, এই পাশে আগে যে ডান পাশে বাম পাশে 250 ছিল, সে 250 এই জায়গায় লিখলাম। তো দেখো এই সমীকরণে যদি একটা মান অজানা থাকতো তাহলে কি হইতো বলো, একটা মান অজানা থাকলে আমরা সলভ ফাংশন দিয়ে বা ক্যালকুলেটর দিয়ে মানটা বের করতে পারতাম। কিন্তু এই সমীকরণে আমাদের দুটো মান অজানা হয়ে গেছে, একটা ইউ অজানা আর একটা এফ অজানা, যার জন্য আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক আছে। আচ্ছা দেখো এখনকার আমাদের টার্গেট হলো কি, দেখো কি বের করা যায়। দেখো দেখো আমরা 1 নং সমীকরণে ইউ এর মান অজানা, আমাদের যে 1 নং মানে আমাদের 1 নং সমীকরণে ইউ এর মান অজানা এবং এফ এর মান অজানা। 1 নং সমীকরণটা এটা না, দেখো 1 নং সমীকরণে ইউ এর মান অজানা এবং কি বলো এফ এর মান অজানা। আমাদের এমন আরেকটা সমীকরণ বের করতে হবে বা বানাতে হবে যাতে করে 1 নং সমীকরণে ইউ এর মান বানানি সমীকরণে ইউ এর মান একই হয়। আমাদের কথাটা যদি আরেকটু রিপিট করি, আমাদের এমন আরেকটা সমীকরণ বানাতে হবে যাতে করে 1 নং সমীকরণের ইউ এর মান এবং বানানি সমীকরণের ইউ এর মান একই হয়। তাহলে আমাদের যে আরেকটা সমীকরণ বানাতে হবে ওই সমীকরণের যে ইউটা হবে এই ইউ এবং ওই সমীকরণে যে সমীকরণটা বানাবো ওর ইউটা একই হয়। সেক্ষেত্রে আমরা কি বলবো, এই দুটার মাধ্যমে আমরা খুব সহজে ইউ এর মানটা বের করতে পারবো। তো দেখো তো আমাদের একই ইউ হতে হবে, মানে একই আদিবেগ একই হতে হবে। তার মানে দেখো আমরা যদি আবার এই যে 1 নং এবং 3 নং ট্রেন চিন্তা করি, দেখো 1 নং ও 3 নং ট্রেন যদি আমরা চিন্তা করি, দেখো তো 1 নং এবং 3 নং ট্রেন যদি চিন্তা করি, সেক্ষেত্রে দেখো আমাদের মনে করতে হবে যে মাঝখানের ট্রেনটা নাই। মাঝখানের ট্রেনটা যদি না থাকে তাহলে আমাদের এই যে দেখো এই 10 এই 20, আচ্ছা দেখো আমি একটু এখন যদি আমরা সূত্র ফেলানোর চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো এই একই সূত্র, তাহলে ইউ এর মান ইউ আছে, এফ এর মান আছে। আমরা যদি এই 3 নম্বর সূত্রটা আবার একটু ব্যবহার করি তাহলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে। তাহলে দেখো তো আমরা যদি 3 নম্বর সূত্রটা এরকম করে লিখি, আবার দেখো আমরা কি বলে আবার যদি লিখি যে এস
সমান সমান ইউটি মাইনাস হাফ এফ টি স্কোয়ার। এস সমান সমান ইউটি মাইনাস হাফ এফ টি স্কোয়ার। আচ্ছা দেখো তো এই জায়গায় এস এর মানটা কোনটা দিবা? আমি এই যে 1 নং সমীকরণ থেকে এই 1 নং সমীকরণ থেকে সরি 1 নং টেন এবং 3 নং টেন চিন্তা করতেছি। সেক্ষেত্রে মনে করতে হবে আমাদের এই মাঝখানের টেনটা নাইকে। ঠিক আছে? আচ্ছা আমাদের কি মনে করতে হবে? এই মাঝখানের টেনটা নাই। আমরা 1 নং এবং 3 নং টেনটা চিন্তা করতেছি। তো দেখো আমাদের এস এর মান কত হবে? দেখো এস এর মান এই জায়গায় আছে। দেখো এই জায়গা থেকে এই যে 1 নং টেন থেকে 2 নং টেনের এস এর মান হলো 250 এবং 2 নং টেন থেকে 3 নং টেনের এস এর মান হলো 250। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে এস সমান সমান কত বলো? এস সমান সমান হচ্ছে 250 হতেছে 500। আর ইউ এর মান কত বলো? ইউ এর মান ইউই থাকবে, কারণ আদিবেগ এই 1 নং টেনের যা আমরা 1 নং টেন এবং 3 নং টেন নিয়ে যেহেতু করতেছি, 1 নং টেনের আদিবেগ ইউ সমান সমান কত বলো? ইউ। টিটা আমাদের চেঞ্জ হবে। দেখো টিটা আমাদের চেঞ্জ হবে। টি কত হবে বলো? এই 20 এবং এই 30 যদি যোগ করি তাহলে হতেছে কত বলো? 50 সেকেন্ড। টিটা হতেছে কত বলো? 50 সেকেন্ড মাইনাস হাফ। আচ্ছা দেখো এফ এর মান কি কোনো পরিবর্তন হবে? না, এফ এর মানও কোনো পরিবর্তন হবে না। কারণ কি বলো? সমমন্দন সকল 1 নং পয়েন্ট, 2 নং পয়েন্ট, 3 নং পয়েন্ট এবং 4 নং পয়েন্ট সকল জায়গায় এফ এর মান কি বলো? একই। তার মানে আমাদের এফ এর মান কোনো পরিবর্তন হলো না। আমরা এফটা এই জায়গায় রাখলাম। টি এর মানটা এই জায়গায় কত দিবা বলো? এই জায়গায় অবশ্যই তোমাকে দিতে হবে যে 20 প্লাস 30 স্কোয়ার। ঠিক আছে? তো দেখো এই লাইনটা যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করি তাহলে এই জায়গা থেকে পাইতেছি আমরা কি বলো? এই জায়গা থেকে এই লাইনটা আমি এই যে দেখো এতটুকু ক্যালকুলেশন আমি আগে ডান পক্ষে ছিল, আমি এখন বাম পক্ষে লিখতেছি। তাহলে দেখো কি লিখতে পারি? 50 ইউ মাইনাস এই সম্পূর্ণ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হইতেছে কত বলো? 1250 এফ। এই সম্পূর্ণ যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে দেখো 1250 এফ ইকুয়াল টু হতেছে 500। এটা আমাদের সমীকরণ নং 2। ঠিক আছে? এখন দেখো এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ থেকে আমরা খুব সহজেই ইউ এর মান বের করতে পারবো। কারণ দেখো এখানে যে ইউ, 2 নং সমীকরণ যে ইউ, 1 নং সমীকরণে ইউ একই ইউ। ঠিক আছে? আদিবেগ একই। এফ তো সব জায়গায় একই। এফ এর মান সব জায়গায় এক। তার মানে দেখো আমরা এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো বলো? আমরা দেখো এই জায়গা থেকে একটা ইউ এর মান পাবো, একটা এফ এর মান পাবো। আসলে এই ক্যালকুলেশনটা কেমনে করতে হয় তোমরা যারা গাজীপুরে আসো তারা আমার মনে হয় যে সবাই পারবা আর কি। তবে যারা ডিপ্লোমাতে আসো বা পড়াশোনা করতেছো আগে থেকে এই ক্লাসগুলো দেখতে চাচ্ছ তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো তোমাদের যদি সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাইও, আমি এটা এরকম করে মানে ভিডিও দেবো আর কি তোমাদের বোঝার সুবিধার্থে। তো দেখো আমরা এই যে ইউ সমান সমান এটা ক্যালকুলেশন করলে ইউ সমান সমান কত পাই বলো? ইউ সমান সমান হবে 14.167 এককটা হচ্ছে কি বলো? মিটার পার সেকেন্ড, যেহেতু বেগের একক। আর এফ সমান সমান কি হবে বলো? এফ সমান সমান হবে 0.167। এই এককটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? তো দেখো আমরা খুব সহজেই একটা ইউ এর মান বের করতে পারলাম এবং এফ এর মানটা বের করতে পারলাম। এখন দেখো এই মানটা যদি আমরা এই জায়গায় বসাই তাহলে ইউ সমান সমান কত? দেখো এই জায়গায় যদি আমরা ইউ এর মানটা বসাই তাহলে ইউ সমান সমান কত বের করলাম বলো? 14.167। আচ্ছা দেখো এখনকার কি বলছে? এই যে দেখো এই 1 নং এবং 4 নং ট্রেন যদি চিন্তা করো তাহলে দেখো আমরা সম্পূর্ণ এই যে দূরত্বটা, এই যে দেখো এই দূরত্বটা, এই পয়েন্ট থেকে 1 নং বিন্দু থেকে 4 নং 1 নং ট্রেন থেকে 4 নং ট্রেনের যে দূরত্বটা, সেই দূরত্বটা বা সরণটা আমরা বের করতে পারছি। কেমনে দেখো? আমরা যদি মনে করি আমাদের এই দুইটা ট্রেন নাই,
আমাদের 2 নং এবং 3 নং ট্রেনটা ছিল, এই দুইটা ট্রেন নাই। তাহলে দেখো আমরা যদি 1 এবং 4 নং ট্রেন চিন্তা করি, তাহলে 4 নং ট্রেনের সাপেক্ষে 1 নং ট্রেনের যে ব্যাগ সেই ব্যাগটা হবে আদি ব্যাগ, এবং 4 নং ট্রেনের যে ব্যাগ সেই ব্যাগটা কী হয়ে বলো শেষ ব্যাগ। সেক্ষেত্রে দেখো আমরা যদি ত্বরণের মানটা জানি, তাহলে আমরা এই জায়গা থেকে সূত্র ব্যবহার করে খুব সহজেই একটা এস এর মান বের করতে পারবো। তো এর জন্য আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি, দেখো আমরা যদি আবার এরকম করে একটু চিন্তা করি যে 1 নং এবং 4 নং ট্রেনটা যদি চিন্তা করি আমরা, 1 নং ও 4 নং ট্রেন চিন্তা করে, তাহলে দেখো এই দুটোর মধ্যে সূত্র যদি ফেলাতে পারি, আমরা এই সূত্রটা যদি ব্যবহার করতে পারি, দেখো এই যে কি বলে যে দেখো এই 2 নাম্বার সূত্রটা যদি ব্যবহার করতে পারি, কারণ দেখো আমরা ভি এর মান জানি, এই যে ভি এর মান 4 নং ট্রেনে ভি এর মান কত বলো 0, ইউ এর মান জানি, ইউ এর মান কত, আমরা ইউ এর মান মাত্র বের করলাম, এফ এর মানটা মনে করো যে আমরা জানি এফ এর মান কত, এই যে বের করলাম, শুধু এস এর মানটা অজানা। সেক্ষেত্রে দেখো আমরা যদি 2 নং সূত্রটা ব্যবহার করি, আমরা অবশ্যই এই মানটা বের করতে পারি। তো এরকম করে লিখি, দেখো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার। আচ্ছা এই জায়গায় প্লাস দিবা না মাইনাস দিবা বলো, এই জায়গায় অবশ্যই তোমাকে মাইনাস দিতে হবে, কারণ এই যে মন্দন হয়েছে, দেখো আদি বেগ ছিল কত বলো 14.167 মিটার পার সেকেন্ড, কিন্তু শেষ বেগ হয়ে গেছে কত, দেখো এই যে 0। 4 নং টনের যে ব্যাগ সেই ব্যাগটা হয়ে গেছে কত বলো 0, সেক্ষেত্রে অবশ্যই এই জায়গায় মাইনাস দিতে হবে। তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এফ এস। ঠিক আছে, এস কোনটা বলো, এস এই যে হট চিহ্ন দিয়ে যে এসটা, এস এর মানটা বের হবে, কারণ আমরা কাজ করতেছি কি নিয়ে 1 নং ট্রেন এবং 4 নং ট্রেন নিয়ে কাজ করতেছি। সেক্ষেত্রে আমাদের এই সম্পূর্ণ দূরত্বটা, টোটাল যে দূরত্ব সেই দূরত্বটা বের হবে। তাহলে দেখো এই 4 নং ট্রেনের বেগ কত বলো 0, এবং এই 1 নং ট্রেনের আদি সরি ট্রেনের আদি বেগ হতেছে কত বলো 14.167, 14.167 ইউ স্কোয়ার মানে কি এই সম্পূর্ণ মানের উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ এর মান হলো, আচ্ছা 2 এর গণনা করে দেই, 0.167 ইন্টু এস। দেখো এই সম্পূর্ণ সমীকরণের ভিত্তিতে বা এই সম্পূর্ণ সূত্রের মধ্যে শুধু একটা মান অজানা, শুধু এস এর মানটা অজানা। তো আমরা এটা যদি ক্যালকুলেটারে সলভ ফাংশন করি, তাহলে আমরা এই এস এর মানটা বের করতে পারবো। তো এস এর মানটা কত বলো, এস এর মানটা হইতেছে 600.91 মিটার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তবে এই ম্যাথটা একটু একটু ঝামেলা আছে, অন্য ম্যাথের তুলনায় একটু ঝামেলা আছে, কারণ এই ম্যাথটা বুয়েটে আছে, বুয়েটের ম্যাথগুলো একটু থাকে যে একটু হার্ড হয় বা একটু পেস থাকে। তো দুই একবার প্র্যাকটিস করলে আশা করি এই ম্যাথটা কোনো সমস্যা হবে না। তো আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাচ্ছি। আমাদের পরবর্তী ম্যাথ হলো, তো দেখো আমাদের 2 নম্বর ম্যাথটা হলো এই ম্যাথটা। তো ম্যাথটা একটু পড়ো। দুটি ট্রেন একই রেলপথে বিপরীত দিক থেকে যথাক্রমে 40 মিটার পার সেকেন্ড এবং 60 মিটার পার সেকেন্ডের গতিবেগে অগ্রসর হচ্ছে। তার মানে দুটা ট্রেন একই রেল লাইনে আছে। তো দেখো 1300 মিটার দূরত্ব থাকাকালে উভয় ইঞ্জিনে একই মানের মন্দন প্রয়োগ করা হলো। মন্দনের সর্বনিম্ন মান নির্ণয় করো যাতে সংঘর্ষ এড়ানো যেতে পারে। এই ম্যাথটা আসলে কুয়েটে আসছিল, কুয়েট ভর্তি পরীক্ষায় 15-16 সালে আসছিল। তো দেখি আমরা এই ম্যাথটার জন্য একটা চিত্র অঙ্কন করি, তাহলে আমাদের ম্যাথটা বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখো ম্যাথটা যদি আবার একটু পড়ি, দুটি ট্রেন একই রেলপথে বিপরীত দিক থেকে যথাক্রমে 40 মিটার পার সেকেন্ড এবং 60 মিটার পার সেকেন্ড গতিবেগে অগ্রসর হচ্ছে। তার মানে দেখো এই যে 1 নম্বর ট্রেন এবং 2 নম্বর ট্রেন একই রেল লাইনে বিপরীত দিক থেকে অগ্রসর হচ্ছে। 1300 মিটার দূরত্ব থাকাকালে উভয় ইঞ্জিনে একই মানের মন্দন প্রয়োগ করা হলো। মন্দনের সর্বনিম্ন মান নির্ণয় করো যাতে সংঘর্ষ এড়ানো যেতে পারে। আচ্ছা তুমি দেখো এই ম্যাথটাতে হলো কি দুটি ট্রেনের জন্য একই মন্দন ব্যবহার করতে হবে। মানে দুটি ট্রেন দেখো এই যে একটা এফ, এই আমরা যদি 1 নং ট্রেন চিন্তা করি, 1 নং ট্রেনটা এই ভি সমান 0 এই পজিশনে এসে থামবে, এবং কি বলো এই 2 নং ট্রেনটাও এই পজিশনে এসে
থামবে। তার দেখো এই ট্রেনের যে মন্দন, 1 নং ট্রেনের যে মন্দন এবং 2 নং ট্রেনের মন্দন কি বলো, একই মন্দন। দেখো একই মন্দনের কথা বলছে, ঠিক আছে। তো এবং মন্দনটা এমন হতে হবে যাতে করে ট্রেন দুটো, মন্দনটা এমন হতে হবে যাতে করে ট্রেন দুটো 1300 মিটার দূরত্ব থাকাকালেই কী হয়ে বলো, থেমে যায়। তুমি দেখো এই পজিশন থেকে 1 নং পজিশন থেকে এবং 2 নং পজিশনের যে দূরত্ব হলো কত মিটার বলো, 1300 মিটার। এই 1300 মিটার দূরত্বের মধ্যেই ট্রেন দুটোকে থামাতে হবে যাতে করে সংঘর্ষ বা দুর্ঘটনা না ঘটে, ঠিক আছে। তো এর জন্য দেখো আমরা শুরুতে 1 নং ট্রেনের জন্য যদি কাজ করি, 1 নং ট্রেন থেকে আমরা আগে S1 এর মানটা নির্ণয় করব। 1 নং ট্রেন থেকে আমরা আগে S1 এর মানটা নির্ণয় করব। আচ্ছা দেখো, তাহলে আমরা 1 নং ট্রেন নিয়ে যেহেতু কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা এই জায়গায় 1 নং দিয়ে দিলাম। আমরা কাজ করতেছি কি নিয়ে বলো, 1 নং ট্রেন নিয়ে। তোমরা দেখো এই 1 নং ট্রেনটা দেখো এই পজিশন থেকে যে সময় এই পজিশনে আসবে, তখন তার কি হবে বলো, শেষ বেগ হবে 0, আর আদি বেগ দেওয়া আছে। আর এফ এর মান তো আমরা ব্যবহার করতে পারতেছি এবং এস এর মানটাও আমরা করতেছি যে এই জায়গায় এস এর মানটাও কোনো একটা মান আছে, এই জায়গা থেকে এই যে পর্যন্ত আসছে এস এর কোনো একটা মান আছে। সেক্ষেত্রে তো আমরা এস জানি, এফ জানি, ভি জানি এবং ইউ জানি। এই জন্য দেখো তো আমরা এই 2 নম্বর সূত্রটা ব্যবহার করতে পারি কিনা। দেখো এই 2 নম্বর সূত্রটা আমরা ব্যবহার করতে পারি কিনা। দেখো 2 নম্বর সূত্রে কি আছে বলো, ভি এর মান আছে, ইউ এর মান আছে, এফ এর মান আছে, এস এর মান আছে, সবগুলো মান আছে। তাহলে আমরা দেখো এই 2 নম্বর সূত্রটা ব্যবহার করি। তাহলে 1 নম্বর ট্রেনের জন্য আমরা 2 নম্বর সূত্রটা শুরুতে ব্যবহার করি। তো দেখো এরকম করে যদি লিখি আমরা যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার, অবশ্যই মন্দন দিতে হবে, কারণ দেখো এই জায়গায় মন্দনের কথা বলছে। তাহলে মন্দন হলে আমরা জানি কি বলো, মাইনাস হবে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এফ S1 দিলাম এটা। তাহলে দেখো আমরা জানি ভি এর মান কি বলো, ভি এর মান 0, কারণ ট্রেনটাকে সম্পূর্ণভাবে থামাতে হবে, এই জন্য কি তার শেষ বেগ 0। ভি সমান সমান 0, ইউ সমান সমান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ এর মান কত বলো, এফ এর মান জানি না, এফ এর মান এফই দিয়ে রাখলাম, ইন্টু S1। তো এই জায়গা থেকে দেখো তো, এই জায়গা থেকে তোমরা S1 এর মানটা বের করতে পারবে কিনা। অর্থাৎ S1 সমান সমান কি এরকম লেখা যায়, এ সমান 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 লেখা যায়, উপরে হলো কত বলো, উপরে হলো 40 স্কোয়ার, নিচে হলো 2 ইন্টু এফ, ঠিক আছে। তাহলে এটা আমরা কি বলবো, দেখো এই সমীকরণের ভিতরে আমাদের দুটো মান অজানা, S1 এর মানও অজানা, এফ এর মানও অজানা। সেক্ষেত্রে আমরা এটাও 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। যেহেতু দুটো মান অজানা, ক্যালকুলেশন করা যায় না, সেজন্য আমাদের কি বলতো, সমীকরণ ব্যবহার করতে হবে। আবার যদি দেখো আমরা যদি 2 নং ট্রেনের জন্য কাজ করি, এই যে এই ট্রেনের জন্য যদি কাজ করি, এই 2 নং ট্রেনের জন্য যদি কাজ করি, তাহলে কি লিখতে পারি, এই জায়গায় বললাম যে 2 নং ট্রেনের জন্য। তোমরা চাইলে বাংলা কথাটা লিখতে পারো যে 2 নং ট্রেনের জন্য। তো আবার দেখো এই 2 নং ট্রেনের যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোর জন্য আমরা 2 নম্বর সূত্রটাই ব্যবহার করতে পারি। এই 2 নম্বর ট্রেনের যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলোর জন্য আমরা 2 নম্বর সূত্রটাই ব্যবহার করতে পারি। তো 2 নম্বর সূত্রটা আবার একটু লিখি, দেখো যে ভি স্কোয়ার সমান সমান, আচ্ছা একটু একটু খেয়াল করো, দেখো 2 নম্বর ট্রেনটা কই থেকে আসবে বলো, এই যে এই পজিশন থেকে এই পজিশনে আসার পরে তার শূন্য কি, শেষ বেগ কী হবে বলো, 0 হবে। তবে দেখো এরকম কি লিখতে পারি কিনা আমরা, যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এফ। তো ভি এর মান কত বলো, ভি এর মান 0, এই দেখো এই যে এই পজিশনে আসার পরে, বেগ 0 হয়ে যাবে। তাহলে ভি সমান কত বলো, 0। ইউ এর মানটা কত বলো, ইউ এর মান দেওয়া আছে 60 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ এর মান অজানা, কারণ দেখো দুইটাই 1 নং ট্রেন এবং 2 নং ট্রেনের মন্দন কি বলো, একই মন্দন। সেক্ষেত্রে এই যে এ এফ এবং 1 নং সমীকরণের এফ এ এফ এবং 1 নম্বর এই যে 2 নং ট্রেনের যে এফ, সেই এফ এর মান কি বলো, একই হতে হবে। ইন্টু এই যে এস এর মানটা আমরা S2 দিয়ে দিলাম, যেহেতু 2 নং ট্রেনের জন্য, সেক্ষেত্রে আমরা কি বলো, S2 দিতেছি। তো দেখো তো এই জায়গা থেকে আমরা S2 সমান সমান কি লিখতে পারি, সুতরাং S2 সমান সমান লিখতে পারি, উপরে হইতেছে 60 স্কোয়ার, উপরে হইতেছে 60 স্কোয়ার, আর নিচে হইতেছে কত বলো, 2 ইন্টু 2 এফ, ঠিক আছে। এখন দেখো তো এই জিনিসটা যদি আমরা এই জায়গায় এরকম করি, দেখো এই মানগুলো যদি লিখি, দেখো আমরা S1 সমান সমান, দেখো তো এই জিনিসটা লিখতে পারি কিনা একটু খেয়াল করো, যে এই S1 প্লাস S2
সমান সমান কি আমরা 1300 লিখতে পারি? দেখো তো সমান সমান কি 1300 লেখা যায় কিনা দেখো। অবশ্যই লেখা যায়, কারণ দেখো এই জায়গা থেকে দিয়ে দিচ্ছে দূরত্ব কত, তো এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হতেছে 1300 মিটার, এবং এই জায়গা থেকে এই মাঝখানের মধ্যে দেখো এতটুকু হলো S1, এই যে দেখো এতটুকু হলো S1 এবং এতটুকু হলো কি বলো S2। সেক্ষেত্রে আমরা লিখতে পারি S1 প্লাস S2 সমান সমান কত বলো 1300। তো দেখো তো এখন S1 সমান সমান, এই যে দেখো তো S1 সমান সমান কি আমরা এই যে 1 নং সমীকরণ এইগুলো এই দেখো তো এই এতটুকু মানটা লিখতে পারি কিনা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এতটুকু মানটা লিখে নিলাম। উপরে কত বলো, উপরে হলো 40 স্কোয়ার, 40 স্কোয়ার, নিচে হলো 2f সূত্রের প্লাস প্লাস এটার উপরে। এখন দেখো এই যে S2 এর মানটা, S2 এর মানের জন্য আমরা এই মানটা লিখতে পারি কিনা দেখো। S2 সমান সমান লেখা যায় কত বলো 60 স্কোয়ার, 60 স্কোয়ার বাই হলো নিচে হতেছে কত বলো 2f ইকুয়াল টু এই মানটা লিখতে পারি দেখো এই যে 1300 এর মানটা সমান সমান কত লেখা যায় বলো 1300। ঠিক আছে, তো দেখো এই সম্পূর্ণ সমীকরণ থেকে এই সম্পূর্ণ মানটা ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো এই সম্পূর্ণ মান যদি ক্যালকুলেটরে উঠাও তাহলে এই জায়গা থেকে দেখো শুধুমাত্র একটা মান অজানা, এফ এর মান অজানা। তো আমরা খুব সহজে ক্যালকুলেটরের সলভ ফাংশন দিয়ে এফ এর মানটা বের করতে পারবো। তো এই জায়গাতে আমরা লিখি এফ সমান সমান, এফ সমান সমান কি লেখা যায় বলো, এফ সমান সমান বের হইতেছে, এফ সমান সমান কি লেখা যায় দেখো তো, এফ সমান সমান বের হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আসলে সহজ, একই প্রসেস, দেখো একই প্রসেস। আর এরকম একটা ম্যাথ আমরা করেছিলাম, এরকম একটা ম্যাথ করেছিলাম। তো আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। আমাদের পরবর্তী ম্যাথ হলো, তো দেখো আমাদের 3 নম্বর ম্যাথ হলো এই ম্যাথটা। তো এই ম্যাথটা একটু পড়ো, এই ম্যাথটা একটু পড়ো। একটি বিমান 360 কিলোমিটার পার আওয়ার বেগে মাটি স্পর্শ করে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে থেমে গেল। তার মানে কি দেখো, একটি বিমান 360 কিলোমিটার পার আওয়ার বেগে মাটি স্পর্শ করে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে থেমে গেল। বিমানটি মাটি স্পর্শ করার সময় কত বিমানটি মাটি স্পর্শ করার কত সময় পর থামবে সেটা বের করতে বলছে। তো দেখো এই ম্যাথটি কুয়েটে আছে 2005-06 সালে ম্যাথটা কুয়েটে আছে। তো দেখো এই ম্যাথের জন্য আমরা একটা চিত্র অঙ্কন করি, তাহলে আমরা ম্যাথটা বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখো আমরা ম্যাথের ডাক অনুযায়ী আমরা একটা চিত্র অঙ্কন করে আনলাম। তো ম্যাথটা যদি আমরা আবার একটু পড়ি, একটি বিমান 360 কিলোমিটার পার 360 কিলোমিটার পার আওয়ার বেগে মাটি স্পর্শ করে। তার মানে দেখো এই যে বিমানটিকে দেখো নিচে নামার সময় যে এই যে দেখো মাটি স্পর্শ করার সময় তার বেগ হতেছে কত বলো 100 মিটার পার সেকেন্ড। এটা আসলে 360 কিলোমিটার পার আওয়ারে 100 মিটার পার সেকেন্ডে কেমনে নিয়ে আসে সেটা আমরা এর আগেও অনেকবার দেখিয়েছি, আজকে আবার একটু দেখাই। দেখো তাহলে ইউ সমান সমান আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তাহলে 360 কিলোমিটার সমান সমান অবশ্যই বেশি হবে। আর বেশি হলে কি করতে হয় বলো, গুণ করতে হয়। তাহলে 360 গুণন 1000, আর নিশ্চয় হবে দেখো এই ঘন্টাটারে আমাদের সেকেন্ডে বানাতে হবে, মানে সেকেন্ডে আনতে হবে। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান সমান কত বলে, 1 ঘন্টা সমান সমান হলো 3600 সেকেন্ড। তো দেখো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা হতেছে 100 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো একটি বিমান 360 কিলোমিটার পার আওয়ার বেগে মাটি স্পর্শ করে, তার মানে বিমানটির আদি বেগ ইউ সমান হতেছে কত বলো 100 মিটার পার সেকেন্ড, এবং স্পর্শ করে 1 কিলোমিটার দ্রুত অতিক্রম করে। তার মানে দেখো এই যে এই পজিশন থেকে, এই 1 নং পজিশন থেকে এই 2 নং পজিশনে বিমানটি আসছে, তার সরণ হয় কত বলো 1 কিলোমিটার, মানে হতেছে 1000 মিটার। এখন বলছে এসে বিমানটি দেখো 1 কিলোমিটার দ্রুত অতিক্রম করে বিমানটি থেমে গেল। ও আচ্ছা, তার মানে হতেছে এই বিমানের যে শেষ বেগ হলো, মানে এতটুকু আসার পরে 1000 মিটার আসার পরে বিমানের শেষ বেগ হলো কত বলো 0, মানে শেষ বেগ হলো 0 হলো। বিমানটা দেখো এই যে 1
কিলোমিটার দ্রুত অতিক্রম করে বিমানটি থেমে গেল। আচ্ছা দেখো, বিমানটি মাটি স্পর্শ করার কত সময় পর থামবে? দেখো এই যে 1 নং বিন্দু থেকে এই 2 নং বিন্দুতে আসতে যে সময়, সেই সময়টা বের করতে বলছে। 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে বিমানটা আসতে যে সময়, সেই সময়টা বের করতে বলছে। দেখো এই যে টি সমান সমান হোয়াট। তোমরা দেখো আমরা ইউ এর মান জানি, ভি এর মান জানি, টি এস এর মান জানি। সেক্ষেত্রে দেখো আমরা এই জায়গায় কোন সূত্রটা ব্যবহার করতে পারি বলো? আমরা এই জায়গায় যদি 6 নম্বর সূত্রটা ব্যবহার করি, তাহলে ডিরেক্টলি টি এর মান বের হয়ে আসবে। আর যদি 2 নম্বর সূত্রটা ব্যবহার করি, তাহলে 2 নম্বর সূত্র থেকে আমাদের এফ এর মানটা বের হবে, এবং এফ এর মানটা যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমাদের টি এর মানটা বের হয়ে যাবে। তো দেখো আমি 6 নম্বর সূত্রটা দিয়ে ম্যাথটা করতেছি, তোমরা এই 1 নম্বর এবং 2 নম্বর সূত্র দিয়ে ম্যাথটা করবা, এটা তোমাদের বাড়ির কাজ। তো দেখো এই জায়গা থেকে 6 নম্বর সূত্রটা যদি আমরা লিখি যে উই নো এস সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো দেখো এস এর মানটা আমাদের কিন্তু জানা, এস এর মান আমরা জানি কত বলো, 1000 সমান সমান ইউ এর মান কত বলো, ইউ এর মান হতেছে 100, সরি ইউ এর মান হলো 100 প্লাস ভি এর মান কত বলো, 0 বাই 2 ইন্টু টি। তো দেখো এই জায়গা থেকে যদি আর একটু ক্যালকুলেশন করি, এই ভাষায় আছে কত বলো, 1000 মিটার, 1000 সমান সমান হতেছে কত বলো, 50টি। কারণ এক্স রে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে হতেছে কত বলো, 50, আর টি টি এর সাথে গুণাকারে আছে, তার মানে হতেছে 50টি। তো দেখো এই জায়গা থেকে আমরা টি এর একটা মান পাবো, টি সমান সমান কত বলো, টি সমান সমান হতেছে 20 সেকেন্ড, টি সমান সমান হতেছে 20 সেকেন্ড। এটা হলো অ্যান্সার। তার মানে কি দেখো, এই বিমানটা এই 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে আসতে সময় লাগবে কত সেকেন্ড বলো, 20 সেকেন্ড। অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন। আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। খুদা হাফেজ।